নমস্কার। শুরু হচ্ছে দ্য ইন্ডিয়ান ক্রনিকলস শ্রেষ্ঠ বাঙালি সম্মান 2025-এর সাক্ষাৎকার পর্ব। যথারীতি যেটা আমরা চলছিল, আমরা এক এক করে আমাদের যারা সম্মানিত অতিথি তাদের সম্পর্কে জানানোর জন্যে আমরা কাউকে হয়তো সরাসরি সাক্ষাতে পেয়েছি, কিছু কিছু মানুষের ব্যস্ততার কারণে তাদেরকে আমরা অনলাইনে প্রায় ধরে বেঁধে আনতে হয়েছে। তাদের ব্যস্ততা স্বাভাবিক, মানে আমাদের সকলেরই জীবন এখন ব্যস্ত এতটাই হয়ে পড়েছি যে বোধহয় এই গুগল মিট না থাকলে বোধহয় এটা এতটা সহজলভ্য হতো না, থ্যাঙ্কস টু গুগল মিট। আমি খুব বেশি কথা না বাড়িয়ে আজকে রণজয়ের কাছে চলে যাব একটা বিশেষ আমাদের যে আজকে আলোচনা সেইটা নিয়ে। আপনাদের সঙ্গে আরো একবার রণজয়ের পরিচয়টা দিই। রণজয় কিন্তু একজন উদীয়মান সঙ্গীত শিল্পী। তবে আজকে সঙ্গীত সঙ্গীত তো সকলেরই ভালো লাগে, মানে আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী সকলেরই ভালো লাগে। গান ছাড়া বেঁচে থাকাটা প্রায় অক্সিজেন ছেড়ে বেঁচে থাকার মতোই, বা জল ছেড়ে বেঁচে থাকার মতোই। কিন্তু এই সঙ্গীতের দুনিয়াতেও কিন্তু অনেক অন্ধকার থাকে, থাকে অনেক রকমের ষড়যন্ত্র। আমি রণজয়ের কাছে আগেই জানতে চাইবো যে রণজয় ইন্সপিরেশন, অনুপ্রাণিত হওয়া, কারণ একটা সঙ্গীত চর্চা এটা একটা সাধনা। হুম। কোত্থেকে, মানে ছোট থেকে যে তোমার এই সঙ্গীত চর্চা, এবং আমি যতটা জানি তুমি তোমার মায়ের থেকে অনেকটা হ্যাঁ, অনুপ্রাণিত হয়েছো, বাট তাও অবশ্যই। কাদেরকে বেশি ফলো করো, কাদের গান, মানে টোটালটা সেটা নিয়ে, মানে ছোটবেলার শুরুটা থেকে যদি একটু আমাদেরকে বলো আর কি। আচ্ছা, আচ্ছা। আ ছোটবেলা থেকে আমি কিন্তু গান শুনতে এমনি আমাদের পরিবারটা হচ্ছে একটা সাংস্কৃতিক জগতের মানুষ বলতে গেলে। আ সবাই গান বাজনা চাকরি-বাকরির সাথে সমস্ত কিছুর সাথেই রিলেটেড। আর গান এমনি নরমালি আমি একদম ছোট থেকে কিন্তু শিখিনি। গান আমি শিখছি আমার যখন এই ১১ বছর যখন বয়স তখন থেকে আমি গান শিখছি আরকি। আর ১ম এ যেটা বলছিলেন আপনি একদমই মায়ের হাত ধরেই আমার হাতেখড়ি হয় গানের। তারপর আমি শ্রদ্ধেয় সত্য ভট্টাচার্য মহাশয়ের কাছে আমি গান শিখি এবং গান শিখছি, শিখতে গান গাইতে ভালোবাসি। আর গান শোনার মধ্যে শ্রদ্ধেয় আ বিশেষ করে কিশোর কুমারজির গাওয়া গান, তারপর শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জির গাওয়া গান, আরো নানান যিনারা আছেন। মানে কত আ ছোট নট থেকে, বয়সটা উল্লেখ করোনি তুমি। বয়সটা ওই যে বললাম যখন আমার বয়স সেই ধরুন ১১ বছর। আচ্ছা, মানে 11 বছর বয়সে তোমার সঙ্গীতের সঙ্গে প্রথম প্রেমে পড়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার আগে তো গান শুনতাম। মা যেহেতু গান আগে করতেন, তো মায়ের গান শুনতাম। মা আগে গান শিখতেনও। তারপর সংসারের চাপে গানটা আর হয়ে ওঠেনি। আর তারপর এখন এই মুহূর্তে আমি আর মা ডুয়েটে গান করি। বেশ। তবে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আজকে, মানে আমরা যারা শহরবাসী, মানে আমাদের হুম, একটা, আমরা একটা সময় কাটিয়ে এসেছি যে সময় কলকাতাতে প্রচুর জলসা হতো। আমরা একদম, আক্ষরিক একদম। অর্থে এই জলসা শব্দটার সঙ্গে কিন্তু খুব ছোট থেকে পরিচিত। জলসা হুম, হুম, হতো, হুম। যেটাকে আমরা একদম, একদম। ফাংশনস বলি। হুম। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, সেটা বোধহয় আমাদের 12 মাসে 13 পার্বণের মতোই কলকাতাতে কিন্তু লেগেই থাকতো। সেটা 25শে বৈশাখ থেকে শুরু হতো আপ টু শারদীয়া অবধি বিভিন্ন অকেশনে চলতোই, এবং সারা বছরই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সেই তুলনায় শহরাঞ্চলে সেই প্রোগ্রাম হওয়ার আয়োজন আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। হ্যাঁ, এটা ঠিকই। একটু গ্রামের দিকে এখন হয়। তো সেই হুম। জায়গা থেকে তোমার কতটা মানে সুবিধে হয় যখন প্রত্যন্ত শহর ছেড়ে যখন বিভিন্ন জেলাগুলোতে তুমি তোমার পারফরমেন্স করতে যাও, সেখানে মানুষ কি ধরনের গান তোমার কাছে বেশি আবদার করে? গান এমনি মোটামুটি সব রকমেরই তো গান মোটামুটি করি। তো উনারা বিশেষ করে আমার কাছে শুনতে চায় একটু নস্টালজিক মিডিয়ার গান আরকি। পুরোনো দিনের গান। যেগুলো মানুষ যেমন কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তার সাথে নাচের গান তো থাকেই এমনি। কি মনে হয় আমাদের আহ, সেই সময়, মানে যেহেতু মানুষ এখনো অবধি কিশোর কুমার,
আশা ভোসলে, হুম, হেমন্ত কুমার বা হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে। এবং সত্যি কথা বলতে যদি এখনো আজকালকার যে গানগুলো হচ্ছে, সেটা চলচ্চিত্রে, হ্যাঁ, হিন্দি চলচ্চিত্রে বলো, বাংলা চলচ্চিত্রে বলো, এখন একটা নতুন ঘরানা এসছে রিমিক্সের, পুরোনো গানগুলোকে নতুন কথার মধ্যে দিয়ে দুকলি ঢুকিয়ে দিয়ে একদম। একটা হুম, হুম, চলছে। তাহলে কি হুম, হুম। তোমার মতে কি যে আমাদের বাংলায় কি গীতিকারের কাছে শব্দ চয়নের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে, নাকি আমরা পুরনো ছেড়ে নতুন গানকে নিতে পারছি না, নাকি সেখানে কোনো জায়গায় কিছু খামতি থাকছে? না এবার দেখুন, আমার মতে বা অনেকেরই মতে যত আমরা এগোই না কেন পুরনো যেসব এনারা রয়েছেন, এনারা কিন্তু অবশ্যই legendary মানুষ। সেটা একদম ঠিকই। কি তাই তো? একদম। আর হ্যাঁ, তো উনাদের গান ছেড়ে যতই আমরা এগোই না কেন, উনাদের গান তো অবশ্যই legendary থাকবেই, চিরস্মরণীয়। একদম অমর হয়ে থাকবে। এবার এখন গীতিকার না অবশ্যই আছে। অবশ্যই অনেক ভালো, ভালো গীতিকার অনেকেই আছেন। তবে নতুন করে আরো অনেকে চেষ্টা করছেন যে পুরনো যেসব গানগুলো আছে, একই সুরে তালে থাকছে হয়তো একটু শব্দ একটু বচনটা একটু চেঞ্জ করছে। রণজয়ের কাছে আমরা আরো একটা বিষয় নিয়ে রণজয়কে বলবো দৃষ্টিপাত করতে, কারণ যেহেতু সঙ্গীত জগতের সঙ্গে রণজয় ওতপ্রোতভাবে একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে সাধনার সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে এখন বর্তমানে যেটার সঙ্গে আমরা জনসাধারণ সব থেকে বেশি পরিচিত, সেটা হলো রিয়ালিটি শো। হুম, হুম, হুম। সেটা সারেগামা পা আছে, ইন্ডিয়ান আইডল আছে, অনেক রকমের প্রোগ্রাম আমাদের বিভিন্ন ছোট পর্দার চ্যানেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি। ছোট বড় বহু চ্যানেল সেই ধরনের প্রোগ্রাম আয়োজন করছে। কিন্তু সেই প্রোগ্রামগুলো আমরা যতটাই উপভোগ করছি, তার পাশাপাশি সংবাদ মাধ্যমেতে বারবার ব্রেকিং নিউজ হয়ে যাচ্ছে যে সেখানে স্ক্রিপ্টেড একটা পার্ট থেকে যাচ্ছে এবং সবটাই নাকি কারসাজি। কি মনে হয়, তোমার কি কোনো এরকম তিক্ত অভিজ্ঞতা হয়েছে, বা তোমার কি মনে হয় সেখানে এরকম স্ক্রিপ্টেড কোনো ব্যাপার কি হচ্ছে? আ হ্যাঁ, দেখুন আমি যতদূর এখনো পর্যন্ত আমি ওরকমভাবে তো কোনো রিয়েলিটি শো বলতে অত যেরকম বড় পর্যায়েটার কথা বলছেন আরকি। হুম। ইন্ডিয়ান আইডল হোক, সারেগামাপা আমি ওরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত নই। বেশ। তো সেইজন্য আমি ওই নিয়ে এখন অতটা বলতে পারব না এটা। বুঝতে পেরেছি। যেহেতু মানে খুব সহজভাবে আ বলতে গেলে রণজয় খুব চালাকির সঙ্গে এই জায়গাটা এড়িয়ে গেল। কারণ ও হয়তো আগামী দিনে ছোট পর্দায় আমরা ওকে আ পেতে চলেছি। কোনো একটা রিয়েলিটি শোতে তার একটা খবর আমাদের কাছে আঁচ রয়েছে। তবে সেটা আমি এক্ষুনি ব্রেকিং নিউজ করতে চাইছি না। কারণ আ রণজয়কে তো আমরা আগামী ৩০ তারিখে খুব কাছে পাবো। আজকে আমি ভেবেইছিলাম আপনাদের কাছে রণজয়ের গানটাও শোনাবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, রণজয়ের খুব কাছের একজন আত্মীয়র বিবাহ চলছে, সম্ভবত সম্পর্কে ভাই। হ্যাঁ, আর ভাইয়ের আমার বিয়েতে দাদা, দাদার বিয়ে। অ্যাবসোলিউটলি। বড় ভাই। হ্যাঁ, হুম, তো কখনোই সেখান থেকে তো তাকে বের করে আনা যায় না। আর এই গুগল মিটে যদি আমরা গানটা গাইয়ে আমাদের ওয়েব পেজ থেকে বা ওয়েবসাইট থেকে দিই, সেখানে একটা কপিরাইট স্ট্রাইকের সম্ভাবনা মারাত্মক রয়েছে। তাই হুম, হুম, এখানে হুম। আমি আপনাদেরকে আজকে মানে রণজয়ের কাছ থেকে, মানে রণজয়ের কাছে বেশ জাপটে ধরে যে বলবো যে আজকে গান গাইতেই হবে, সেইটা আজকে আমরা করতে পারছি না। এবং সেটা যে কি একটা অসহায় বোধ আমাদের, সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন। তবে রণজয়ের কাছে আসবো যে ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে রণজয়, এই মুহূর্তে আরো একটা বিষয় আমাদের, মানে আমাদের পুজোর সময় একটা ক্যাসেট বা অ্যালবাম বেরোনোর, সিডি বেরোনোর একটা বেশ বহু চিরাচরিত একটা নিয়ম ছিল খুব ছোটবেলা থেকে। বহু হ্যাঁ, হ্যাঁ, আমিও পুরনো দেখেছি। একদম, পুরনো একদম। শিল্পীরা, হেমন্ত থেকে হুম, শুরু হুম, করে আরতি বাবু থেকে শুরু করে সকলের, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে হুম, শুরু হুম, করে দিগ্গজ ব্যক্তি তারা ছিলেন, তাদেরও পুজোর গান বেরোতো। পরবর্তীকালে নচিকেতা, শিলাজিৎ, হ্যাঁ, তাদেরও এক এক করে অ্যালবাম বেরিয়েছে। এবং হুম, সেই হুম, ক্যাসেট একদম, একদম। সিডিগুলোতে ৮টা ১০টা করে গান থাকতো, পুজোয় প্রত্যেকটা মণ্ডপে সেই গান বাজতো। মানে হ্যাঁ, তার একটা অন্য সময় ছিল। আজকে হ্যাঁ, সেই আমিও ছোটবেলা থেকে তাই শুনি। ক্যাসেট সিডির এই ব্যাপারটাই উঠে গেছে। একদম। আজকে আজকে সম্পূর্ণ ব্যাপারটাই ডিজিটাল। তো গান হুম, এখন মানুষ একটা গান রেকর্ড করেই সেটাকে থ্রু ইন্টারনেট বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে তারা প্রমোট করছে। কি মনে হয়, হুম। এটাতে সুবিধে হয়েছে নাকি না খারাপ হয়েছে, মানে ভালোর দিকে না খারাপের দিকে, কি মনে হয়?
এবার দেখুন, ভালো না খারাপ আসলে সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ চলছে আরকি। এবার ক্যাসেট যেটা বলছেন, ক্যাসেটের ব্যাপারটা আ ওটাও ভালো, ওটাও খারাপ আমি বলব না। আবার ডিজিটালের যে যুগ আছে, আসলে যত দিন যাচ্ছে ডিজিটালি যুগ হয়ে যাচ্ছে মানুষের। তো মানুষ ক্যাসেট এখন বলতে গেলে মানুষের ঘরে, ঘরে এখন YouTube হয়ে গেছে। তা সত্ত্বেও যেসব নানান ডিজিটালি প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো ক্যাসেটের সেই আগেকার যেমন থাকতো সিডি প্লেয়ার, হোম থিয়েটার, অনেকেরই বাড়িতে বলতে গেলে এখন সেটা রেয়ার এর বলতে দিকে চলে যায়। কিন্তু একই সঙ্গে যদি সেটা ধরা হয় তাহলে কোথাও গিয়ে ক্যাসেট সিডি যখন বিক্রি হতো তখন তো হ্যাঁ, শিল্পীদের কাছে একটা রয়্যালটি বলো বা পারিশ্রমিক বলো বা হুম। রোজগার বলো, সেটা কোথাও গিয়ে হতো। আজকে সেই সিডি ক্যাসেট বিক্রি বন্ধ হয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া বা অবলুপ্ত হয়ে যাওয়া যাই বলো না কেন, তাহলে কোথাও গিয়ে কি সেই রয়্যালটির জায়গাটা কি কোথাও গিয়ে ঘাটতি হচ্ছে না? ঘাটতি তো বলতে গেলে সময়ের সাথে তাল মিলিয়ে সাথে চলছে তো। এবার ঘাটতি হয়তো হ্যাঁ, হচ্ছে। অনেকেরই হয়তো হচ্ছে। কেননা যারা ধরুন এই যে সিডি প্লেয়ার রা তো যারা করতো আরকি, তাদেরও তো একটা বলতে গেলে যে সোর্স অফ ইনকাম সেটা এখন বন্ধ হচ্ছে। কারণ ডিজিটাল এসে সবাই ডিজিটালের দিকে ছুটছে। এই একটা ব্যাপার আছে। বেশ। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। রণজয় আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা ফিল্ডে আমরা একজনকে ফলো করি, কাউকে না কাউকে ফলো করি, সেটা স্পোর্টসের দিক হোক, সেটা পলিটিক্সের দিক হোক, হুম। অ্যাক্টিং হোক, হোয়াট এভার। রণজয় সঙ্গীতের যখন চর্চা করো, তোমার তোমার কাকে বেশি ফলো করতে ভালো লাগে, অতীতে এবং ওর এখন? অতীতে এবং এখন। আচ্ছা। ফলো বলতে আমি মোটামুটি সবাইকেই ফলো করার চেষ্টা করি। জানি না কতদূর কি নিজে করতে পারি। আ তবে বলতে গেলে অতীতে যদি দিকে যাই তাহলে obviously শ্রদ্ধেয় কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কুমার শানুজি। যদিও বর্তমানে কুমার শানুজি এখনো রয়েছেন। আর তার সাথে এখন অরিজিৎ সিং। বেশ। আচ্ছা, এত কিছুর মাঝখানে হঠাৎ করে একটা প্রশ্ন একেবারে অন্যরকম ভাবে মাথায় চলে এলো। রণজয় দাদার বিয়ে হয়ে গেল। হ্যাঁ, না এখনো হয়নি, হবে। আচ্ছা, দাদার বিয়ে হবে, বাট হ্যাঁ। রণজয় কি এখনো বাকি রয়েছে? এই সিজনটাতে কি রণজয়ের এখনো ব্যাটিং চলছে, নাকি উইকেট ডাউন হয়েছে, নাকি খুব তাড়াতাড়ি হতে চলেছে? না, না এখনো দেরি আছে। কথায় আছে না দিল্লি বহুত দূর হ্যায়, মেরা ভি দিল্লি বহুত দূর হ্যায়। নাকি নাকি কোনো একটা ফাংশনে কোনো একজন তন্বী সুন্দরী পছন্দ হয়ে গেছে, গলা অনুযায়ী সে প্রপোজ করে রেখে দিয়েছে, সেই জায়গায় অপেক্ষা চলছে, কোনটা সত্যি? ক্রমশ প্রকাশ্য। ক্রমশ প্রকাশ। তার মানে এখানে একটা সারপ্রাইজ রয়েছে দর্শকদের জন্য, যে আমরা খুব তাড়াতাড়ি রণজয়ের তরফ থেকে একটা ভালো খবর অ্যাডিশনালি এটা আমরা পেতে চলেছি। আচ্ছা রণজয়, আমার ওই যে একটু বলে না দিল্লি বহুত দূর হ্যায়, अभी भी दूर है। বুঝতে পেরেছি। বেশ, তো দিল্লি ঠিক পৌঁছানো যাবে, বাট দিল্লি পৌঁছানোর আগে রণজয়, ফিল্মের প্লেব্যাক সম্পর্কে তোমার কি মতামত? তোমার কি ইচ্ছে প্লেব্যাকে যাওয়ার, নাকি না তুমি এখন এমনি কিছু কাজ করতে চাও? আ এই মুহূর্তে নরমালি কিছু কাজ করতে চাই। দেন ফিউচার প্লেব্যাক যদি কোনদিন চান্স পাই, আ সবার আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে, ভগবানের ইচ্ছায়, তখন চেষ্টা অবশ্যই থাকবে। আচ্ছা রণজয়, হুম, এই যে এখন যে গানের জগৎ, সেখানে হুম। সব থেকে বেশি যদি আমরা আহ, আলোচনায় আসি, তাহলে একটা জিনিস দেখা যায় যে বাঙালি এখন, মানে এটা আমার শুনতে হয়, বাংলা গান নাকি কম শোনে। তোমার কি মনে হয় এটা ঠিক? আম না, এটা ঠিক বলতে হ্যাঁ, কিছুটা ঠিক আবার কিছুটা, কারণ বাংলা গান হচ্ছে আমাদের হৃদয়ের একদম মনের মণিকোঠায় থাকে। যেহেতু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাঙালি, বাংলা। বাংলা গান তো থাকবেই। তার সাথে হিন্দি গান চলছে, কিন্তু বাংলা গান অবশ্যই টপেই থাকবে যতই হোক না কেন। মানে এটা আমার অভিমত। এবার অন্যদের অভিমত সেটা আমি বলতে পারব না। কিন্তু আমার অভিমতে বাংলা গান অবশ্যই আগে। ব্যান্ড কালচার সম্পর্কে
যেটা আমাদের প্রায় 90-এর দশকের প্রায় গোড়ার থেকে, যখন মহিনের ঘোড়াগুলি থেকে আমাদের হ্যাঁ। যাত্রাপথ বাংলা শুরু হয়েছে। হুম, হুম, আজকে তারপরেতে বহু ব্যান্ড তৈরি হয়েছে, বহু হুম, ব্যান্ড হুম। প্রায় কর্পূরের মতো উধাও বা ভ্যানিশও বলা যেতে পারে, কোথাও গিয়ে দু একটা টিম বা দল রয়েছে। কখনো তোমার হ্যাঁ, মনে হয়েছে যে তোমার বাংলা ব্যান্ডের মতো গান কিছু, বা করো, তুমি করো এই গানগুলো, কি করো, ব্যান্ডের গান করো? করি তবে কম। কম। তোমার কখনো মনে হয়নি যে এরকম একটা ব্যান্ড কালচার সম্পর্কে এগিয়ে যাওয়ার? আর তুমি কি রক ব্যান্ড পছন্দ করো না? আ মোটামুটি। এবার এখন পরিস্থিতি অনুযায়ী সমস্ত কিছুই চর্চার মধ্যে রাখতে হয়। হুম। কখন কি প্রয়োজন পড়বে তার তো ঠিক নেই, মানে সত্যি কথা বলতে। শ্রোতাদের হ্যাঁ, ডিমান্ড বা আবদারেতে কখনো কখনো তোমাকে করতে হয়। তোমার হ্যাঁ। পছন্দের ব্যান্ড শিল্পীকে? আমার পছন্দের ব্যান্ড শিল্পী অতীতে না বর্তমানে? বর্তমানে। অতীতে গিয়ে আর লাভ নেই, অতীতে সেরকম কেউ নেই তো। আ বর্তমানে ব্যান্ড শিল্পী ফসিলস। ফসিলস মানে রূপম ইসলামকেই, এখন তো হ্যাঁ, তিনিই ভগবান ব্যান্ড কালচারের হ্যাঁ, বাংলার। একদম। যাই হোক, বেশ। তো এছাড়া গানের জগৎ ছাড়া, গান তো নিয়ে আমরা আলোচনা করবই, বাট তার আগে যেহেতু মানে বাংলার সেরা সম্মান শ্রেষ্ঠ বাঙালি, আর শ্রেষ্ঠ বাঙালি মানেই সেখানে তো শুধুমাত্র শিল্প কলা এগুলোর সঙ্গে সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে খাবার দাবারের প্রতি বাঙালির একটা অন্য রসিকতা থাকে। তো একদম, রণজয়ের একদম। খাওয়া দাওয়ার প্রতি কিরকম কি বাদ বিচার? খাবার-দাবারের প্রতি বাদ-বিচার একটু বাদ-বিচারটা একটু কমই আছে বলতে গেলে। মানে একেবারে পেটুক বাঙালি, যেটা আমাদের চিরকালীন চিরন্তন ছিল। বাঙালি মাত্রই তো, হ্যাঁ। তো আজকে সেটা কি কোন দিকে বেশি প্রেফারেবল? মানে সেটা যদি আমাদের বাঙালি ঘরের ঘরোয়া খাবার যেটা আমাদের হয়ে থাকে সেটা, সেরকম? নাকি কখনো কখনো চায়না টাউনের চাইনিজও চলে? আমার সবকিছুই চলে একদম। সে উচ্ছেতে আলু সেদ্ধ ভাত থেকে খাসির মাংস একদম সবকিছুই চলে। মানে কোনোটারই বাদ নেই। মোটামুটি কিশোর হুম। কুমারের যে ফলো, মানে তুমি একদম মোটামুটি ওনাকে সব দিক থেকেই ফলো করছো। কিশোর কুমারও প্রচন্ড রকম খেতে ভালোবাসতেন এবং খাওয়াতে ভালোবাসতেন। একদম, একদম। আচ্ছা, এছাড়া আমি গানে, নিজেও খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। এটাও একদম আরে ঠিক। ক্যা বাত! তো একই সঙ্গে রণজয়ের কাছে কখনো মানে কোনো মজার ইনসিডেন্ট, কোনো একটা প্রোগ্রামে গেছিলে যেখানে গিয়ে একটা এরকম কিছু একটা মজার কিছু ঘটেছিল? মনে পড়ে কিছু এখন এই মুহূর্তে? মজার ইনসিডেন্ট বলতে কি মানে খাবার-দাবার নিয়ে না, নাকি? না, হোয়াটএভার এনিথিং, সেটা তুমি কোনো একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছো, গান গাইতে গেছো, যেখানে গিয়ে তুমি আনএক্সপেক্টেডলি কিছু পেয়ে গেছো যেটা তুমি আশাই করোনি। আ না এই মুহূর্তে তো খুব একটা মনে আসছে না। বেশ, এই কখনো মুহূর্তে খুব একটা মনে নেই। বেশ। এমনিতে বিয়ের প্রেশারে রয়েছি তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিয়ের চাপে রয়েছে বলে মনে পড়ছে না। তার মানে বুঝতে হবে যে এমন কিছু ঘটনা আছে যেটা হয়তো আমাদের সামনে শেয়ার করা যায় না প্রকাশ্যে। বাট ঠিক আছে। আমাদের দর্শকরা সেগুলো সবই বোঝে। রণজয়, এখন তো তুমি বোধহয় সঙ্গীত চর্চার সঙ্গে সঙ্গে বোধহয় চাকরিও করছো। হ্যাঁ, হ্যাঁ। বেশ। তো এই চাকরি আর সঙ্গীত, মানে চাকরি মানেই তো মানে সারাদিনের একটা ধকল। তারপর সঙ্গীত হুম, হুম। চর্চাটা কোথাও গিয়ে কি আম মানে সেটা মানিয়ে করা যায়? মানে অনেকেই তো ভাবেন যে আমি চাকরি করছি, অনেকেরই শখ থাকে যে একটু আমি আমার গানটা বোধহয় হারিয়ে ফেললাম। আমার সঙ্গীত চর্চা, সেটা সঙ্গীত চর্চা কেন? সেটা যেকোনো জিনিস হতে পারে। পেইন্টিং হতে পারে, কোনো ইন্সট্রুমেন্টাল প্লেয়িং হতে পারে। তো অনেকেই ভাবে যে চাকরি করছি, আমার ইন্সট্রুমেন্টটা তাকে উঠে গেল, বা আমার গান চর্চা, সঙ্গীত চর্চা বা আবৃত্তি চর্চা সেগুলো চলে যাচ্ছে। তুমি সেই টাইমটা ম্যানেজমেন্ট কি করে করো? আ দেখুন কথায় আছে না মানুষ চাইলে কি না পারে? তো ২৪ ঘন্টার সময় হিউজ টাইম সত্যি কথা বলতে গেলে। আ কমও লাগে কিন্তু মানুষ চাইলে সবই পারে। এবার চাকরির সাথে, সাথে গান, বাজনা যেকোনো কিছু করা হোক না কেন সেটা করা যেতেই পারে। সেটাও আ নিজের উপর ডিপেন্ড করে সে কেমনভাবে সময়টাকে ইউটিলাইজড করবে আরকি। মানে আমার যেমন দেখুন যেহেতু আমি চাকরি করি তো আমার সকালবেলা বেরিয়ে যেতে হয়। তাও ভোরবেলা উঠে একটা গানের রেওয়াজ অবশ্যই করতে কারণ রেয়াজ ছাড়া তো অবশ্যই গানটা ঠিক করে হয়ে ওঠে না। কারোরই সম্ভব নয় রেয়াজ ছাড়া গান করা। যত রেয়াজ করবে তত মানুষের গলা ভালো থাকবে। হ্যাঁ, তো এবং সব
সেটাও হুম। ক্লাসিক্যাল বেস, যেটা আমিও ছোটবেলা থেকে শুনেছি, হ্যাঁ, কারণ হ্যাঁ, একদম, আমারও একদম। পরিবারের বহু মানে আমার মাই ছিলেন সঙ্গীত চর্চার সঙ্গে আচ্ছা। জড়িত। আমিও ছোটবেলায় মায়ের ওই পাখার হাতলের ভয়েতে কিছুদিন সঙ্গীত চর্চা করেছিলাম। তো আচ্ছা। তারপর যা হয় সেটা চলে গিয়েছে আমার জীবন থেকে, কিন্তু ক্লাসিক্যাল চর্চাটা খুব জরুরি একদম, একদম। রেওয়াজের সময়তে, এবং তবেই যেটা কিন্তু হচ্ছে ভিত আরকি, হুম, একদম যেটা বলছি। একেবারেই। কারণ আজকালকার যুব সম্প্রদায়ের অনেকেই মিউজিক অ্যালবাম দেখে বা বিভিন্ন কিছু দেখে তারা অনুপ্রাণিত হন, এবং তারা এটা খুব সহজেই আহ, মূল স্রোতের দিকে ভেসে যাওয়ার চেষ্টা করেন। তাদের কাছে হুম, হুম, রেওয়াজটা কোথাও গিয়ে কষ্টকর হয়ে দাঁড়ায়, বা কোথাও গিয়ে একটা ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে। তার কারণ হুম, হুম, হুম। সাম্প্রতিককালে বহু রকমের ডিজিটাল টেকনোলজি চলে এসছে, যেগুলো সেই ঘাটতিগুলোকে অটো টিউন বা বিভিন্ন রকম পর্যায়ে নিয়ে গিয়ে একদম, একদম। এটা ঠিক। সেটাকে মেকআপ করে দেওয়া যায়, কিন্তু হুম, হুম। কখনোই কিন্তু সেটা করা উচিত নয়। না, আহ, একদম। একটা বাড়ি যখন তৈরি হচ্ছে তখন ভিত যদি নড়বড় হয়ে যায়, সেটা ১০ তলা বাড়ি হলেও সেটা ভেঙে পড়বে। বেশ। আচ্ছা, রণজয়, মোটামুটি কিরকম মানে তুমি মোটামুটি কিরকম সময়, বছরের কোন সময়টাতে বেশি আহ, গান গাইবার জন্য ডাক পেয়ে থাকো? সারা বছরই নাকি না পুজোর সময়, এরকম কোন একটা ফিক্সড টাইম? বিশেষ করে একদম এই অক্টোবর থেকে মার্চ, এপ্রিল পর্যন্ত যেহেতু এটা হচ্ছে একদম সিজন বলতে গেলে এই সময়। তোমার দেন নিজস্ব, টুকটাক, টুকটাক চলতেই থাকে। বুঝতে পেরেছি, তোমার নিজস্ব একটা যারা হ্যান্ডস রয়েছে আর কি, ইনস্ট্রুমেন্টাল, সেই হুম। দিয়েই করো নাকি না ট্র্যাকেও তুমি কখনো কখনো গান করো? আমি ট্র্যাকেও করি, মিউজিশিয়ানের সাথেও করি। বেশ। আবার আচ্ছা, হারমোনিয়াম তবলার সাথে শুধুও করি। মূলত আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত নিয়েও কি কখনো কখনো পারফর্ম করেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার তাহলে শুরুই তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে বলতে গেলে। বেশ, তাহলে বরঞ্চ আমরা একটা একটা অন্তত শুধু গলায় একটুখানি দুকলি রবীন্দ্রসঙ্গীতে যেতে পারি, কারণ কপিরাইটের ভয় থাকবে না। আচ্ছা, আচ্ছা। তো আমরা একটু দর্শকের কাছে যদি একটুও না যাই, বড় বেমানান লাগবে রণজয়কে নিয়ে আজকের আমাদের আলোচনা, মানে খুবই খুব বিষয়টা একটা শূন্য হয়ে থাকবে। তো আজকে একটু দুকলি একটু আমরা রবীন্দ্রসঙ্গীত রণজয়ের থেকে শুনতে চাইবো। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আ হ্যালো। হ্যাঁ, শুরু হোক। উম পুরানো সেই দিনের কথা ভুলবি কি আর? হায় ও সেই চোখের দেখা, কানের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি আর? হায় ও সেই চোখের দেখা, কানের কথা, সে কি ভোলা যায়? বেশ, বেশ গলা একেবারে দু কান দিয়ে মানে শ্রুতিমধুর অবস্থায় আমরা বেশ শুনছিলাম গানটা। আমাদের খুবই ইচ্ছে ছিল আজকে রণজয়কে দিয়ে আরো কিছু গান আমরা শুনবো, কিন্তু ওই যে বললাম, কোথাও গিয়ে একটা বাদ সাধে কপিরাইটের, কারণ সেই হুম, কপিরাইটের জন্য কিন্তু গোটা বক্তব্যগুলোই চাপা পড়ে যাবে। আর যেহেতু রণজয়ের জীবনে একটা ব্যস্ততা রয়েছে, আর রণজয়ের জীবনে নয়, আমাদের সকলের জীবনেই রয়েছে, তাই রণজয়কে আমরা স্টুডিওতে আনতে পারলাম না। বাট অবভিয়াসলি 30 তারিখে রণজয়কে আমরা পাবো আমাদের সকলের মধ্যে, একদম। এবং সেদিনকে সকল প্রশাসনিক ব্যক্তি, অন্যান্য শিল্পপতি এবং বিনোদন জগতের সব মানুষের সামনে রণজয়ের হাতে তুলে দেওয়া হবে দ্য ইন্ডিয়ান ক্রনিকলস শ্রেষ্ঠ বাঙালি 2025। একেবারেই এই যে তুমি মনোনীত হয়েছো শ্রেষ্ঠ বাঙালি 2025-এর জন্য, হুম। অনুভূতিটা কেমন, কেমন লাগছে? কেমন লাগছে বলতে অবশ্যই আমি যে মনোনীত হয়েছি এই শ্রেষ্ঠ বাঙালি সম্মানে আমি খুবই আপ্লুত। আর এই যে অ্যাওয়ার্ডটা আমি হাতে পাচ্ছি, মানে বলতে গেলে বাক্যহীন হয়ে উঠছি আরকি। কি বলবো না বলবো? থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি আজকে বাক্যহীন হলে ঠিক আছে, কিন্তু 30 তারিখে কিন্তু তোমাকে ছাড়া যাবে না। আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, 30 তারিখের জন্য আচ্ছা, অন্তত আমাদের সকলের জন্য যারা সেখানে উপস্থিত থাকবেন, এবং আমরা
আমাদের সংবাদ মাধ্যমের তরফে যারা থাকবেন, অন্যান্য সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা থাকবেন, আমরা তা সবাই মিলে তোমার কাছে কিছু আবদার রাখবো, দু এক কুড়ি গান সেদিনকে কিন্তু আমাদেরকে শোনাতে হবে। একদম, একদম। আর আজকে আমাদের এই যে একটা ছোট্ট আলোচনা পর্ব বা একটা সাক্ষাৎকার পর্ব, সেটা ভীষণ মজাদার ছিল, ভীষণ কম্প্যাক্ট ছিল। 30 তারিখ দেখা হবে রণজয়ের সঙ্গে, এবং খুব তাড়াতাড়ি এই টোটাল সাক্ষাৎকার পর্বটা আসছে আমাদের সংবাদ মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যমের পোর্টালের থ্রু দিয়ে আপনাদের কাছে। আপনারা দেখবেন এবং আমরা সবাই একত্রে হয়ে বলবো যে রণজয়ের এইটাকে শেয়ার করতে হবে আপনাদের সকলকে, যাতে রণজয় আমাদের বাংলার মুখ যেভাবে উজ্জ্বল করছে সেটা যেন চিরন্তন মুম্বাইয়ের পর্যন্ত যেতে পারে। কারণ মুম্বাই মিউজিক ওয়ার্ল্ড চিরকালই বাঙালির দখলে ছিল, আগামীতেও থাকবে। আর সেখানে আমরা যেন রণজয়কেও একই সঙ্গে একই সারিতে দেখতে পাই। সো আজকে আমাদের এই সাক্ষাৎকার পর্ব আমরা এখানেই শেষ করব, কারণ রণজয়ের এমনিতেই ব্যস্ততা রয়েছে, বিয়ে বাড়ির চাপ, ছোটাছুটি, আর খুব তাড়াতাড়ি রণজয়েরও হয়তো গায়ে হলুদের দাগ পড়তে চলেছে। দিল্লি খুব দূর আমি জানি, কিন্তু দিল্লি পৌঁছতেও খুব বেশি সময় লাগে না মানুষের। সেদিনটার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করে থাকবো। বাট আজকের মতো আমাদের সাক্ষাৎকার পর্ব আমরা এখানেই শেষ করছি। রণজয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং আরো এগিয়ে চলুক রণজয়, এটাই চাইবো আমরা সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ রণজয়। নমস্কার।